দেড় বছর বন্ধ থাকার পর খোলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়। সকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়টি খুলে দেন। আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। গ্রেপ্তারের 9 মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য জীবননেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। নির্বাচন নিয়ে যখন সব পক্ষ থেকে সন্তুষ্টির কথা বলা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নেই, তো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। যেই কথা সেই কাজ, বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া চলতেই এদিকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জামিনে মুক্ত হচ্ছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে তাদের দলীয় কার্যালয়ের তালাও খুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ইস্যুতে মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হঠাৎ করে আওয়ামী লীগের এমন তৎপরতা, জামিন প্রক্রিয়া এবং এর পেছনে কি ঘটছে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। প্রিয় দর্শক, পুরো ঘটনার বিস্তারিত বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ। গ্রেপ্তারের 9 মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল 5 আসনের সাবেক সংসদ সদস্য জীবননেসা আফরোজ সহ 3 আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিয়ারো হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে। জিয়ারো হুমায়ুন কবির বলেন, বুধবার জীবননেসা আফরোজ সহ 3 জনকে জামিন দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থান পরবর্তী 2025 সালে 17 মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জীবননেসা আফরোজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত 6টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জীবননেসা। অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে 2025 সালের 20 মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া 2015 সালের 18 জুন রাতে বরিশাল নগরীর সাগরদিক খালপাড় এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের 22 জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নেই, তো সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে দেশ। দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হলেও এবার সংসদে নেই দেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এই স্বতন্ত্র লড়াই ছিল রাজনৈতিকভাবে আলোচিত। দলীয় প্রতীকের বাইরে দাঁড়িয়ে ভোট যুদ্ধে নেমে বিজয়ী হওয়া তার জন্য ছিল এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই তিনি পৌঁছে গেছেন তার কাঙ্ক্ষিত গন্তব্যে। সবকিছু ঠিক থাকলেও এবার সংসদে নেই বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর সংসদে দলটির অনুপস্থিতিতে রুমিন ফারহানা বলেছেন, দেশটির 30% মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি আরো বলেছেন, আগে সংসদে বিএনপি ছিল না, আর এখন আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলো নেই। অর্থাৎ সংসদের প্রতিনিধিত্বের প্রশ্নটি নতুন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় এমন বাস্তবতা দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার তিনি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত একটি বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বড় একটি রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে সংসদের কার্যক্রম কতটা কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে সেটি এখন দেখার বিষয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের পর রুমিন ফারহানার এই বক্তব্য নতুন সংসদের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিন আগেই হয়তো আপনারা শুনেছেন যে প্রত্যেকটা আওয়ামী লীগের কার্যালয় খোলা হবে এবং প্রত্যেকটা আওয়ামী লীগের কার্যালয়ে তাদের নতুন করে কর্মসূচি চলবে। তারই অংশ হিসেবে তারা আজকে সকালে ভোরের সময় এসে এখানে তাদের সাইনবোর্ড অঙ্কন করে দিছে যে এটা আওয়ামী লীগের কার্যালয়। আমরা ইতিপূর্বে এটা ভেঙে দিয়েছিলাম যে এখানে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না, বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, কুড়িগ্রামে তো দূর। তো এরা আজকে এই কর্মসূচিটা পালন করছে, যেখানে পুলিশ প্রশাসন একদম নীরব ভূমিকা পালন করছে। তারা এত বড় একটি ঘোষণা শোনার পরেও কোনো রকম ভূমিকা তাদের পালন করছিল না। আজকে কিভাবে এই ছাত্রলীগ সেই কোথার থেকে এসে এখানে ব্যারাক টাঙায়, আমরা প্রশাসনের কাছে জবাব চাই। এই যে আমাদের কুড়িগ্রাম জেলা এসপি আমরা প্রত্যেকবার জানিয়েছি যে বারবার এই ছাত্রলীগ ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু তার কোনো ভূমিকা আমরা দেখিনি।
আজকে তার ফলশ্রুতিতে আওয়ামী লীগের কার্যালয় এখানে হয়, এটা কি মগর বললু? আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেবো না। কার শক্তি আছে এটা আজকে আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হলো। আজকে থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলা যুবলীগ, সদর থানা যুবলীগ, জয় বাংলা, মুজিব কুমার স্মরণে, জয় বাংলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাদি হাসান ভারতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে মাহাদি হাসান নিজেই তার এই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। জানা গেছে, ব্যক্তিগত সফরে বা চিকিৎসার প্রয়োজনে সম্প্রতি ভারতে যান মাহাদি হাসান। তিনি অভিযোগ করেন, ভারতের ইমিগ্রেশন বা নির্দিষ্ট কোনো স্থানে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হয়েছে। তার দাবি, বাংলাদেশে গত জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার বিষয়টি জানাজানি হওয়ার পর সেখানকার কিছু ব্যক্তি বা কর্তৃপক্ষ তার সাথে অপদস্থমূলক আচরণ করেন। মাহাদি হাসান জানান, তাকে দীর্ঘ সময় আটকে রেখে জেরা করা হয়েছে এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে। তিনি একে বিদ্বেষমূলক আচরণ হিসাবে অভিহিত করেছেন। একজন বাংলাদেশি নাগরিক হিসাবে সাধারণ ভ্রমণে গিয়ে যে ধরনের সম্মান ও নিরাপত্তা পাওয়ার কথা ছিল, সেখানে আমাকে চরম হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে এই বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলছেন, একজন ছাত্র সমন্বয়কের ওপর এমন আচরণ দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়। এই বিষয়ে যথাযথ তদন্ত এবং প্রবাসে বা ভ্রমণে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মাহাদি হাসান বর্তমানে নিরাপদে দেশে ফিরেছেন, তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে ভারতের প্রতিশোধমূলক আচরণ হিসাবে দেখছেন। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্র শক্তি, যুব শক্তি বা আইনজীবীর জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। ফলত এই বিষয়টি স্পষ্ট যে বিএনপি নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, গাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমি আজকে স্পষ্টত বলতেছি আপনাদের সামনে, এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আপনাদের মাধ্যমে আমি জানি আমার এখানে সাহায্য ছড়াবে। বিএনপি এবং সাধারণ উদ্দেশ্য করে বলছি, যদি ছাত্র শক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি এর একজনকেও ছাড় দেওয়া হবে। ছাত্র শক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে, ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্র শক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্র শক্তি নেতা কর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো। হতো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে, এটা ভাববেন। বাংলাদেশ বাংলাদেশের মানুষের, এখানে মানুষ যান মানে নিরাপত্তা সহকারে শান্তি এবং সুস্থভাবে বেঁচে থাকে। শান্তি এবং শৃঙ্খলা কোনোভাবে বিনষ্ট করা যাবে না। এরপর আমরা খুবই গভীর উদ্বেগের সঙ্গে দেখলাম, যে কথা অলরেডি সিএম বলেছেন, পঞ্চগড়ে বিএনপির নেতা গিয়ে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। আমরা পটুয়াখালীর গলাচিপাতে কি দেখলাম, ছাত্রলীগের নেতারা গিয়ে ছাত্রলীগের অফিস খুলেছে এবং সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তারা আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। তারা বেশ উচ্ছ্বসিত, কারণ বিএনপি ক্ষমতা এসছে। বিএনপি ক্ষমতায় আসার ফলে তারা তাদের পুরো রাজনৈতিক অফিস ফিরে পাচ্ছে, তারা আবার রাজনীতিতে ব্যাক করছে। আমরা এটা স্পষ্ট করে বলতে পারি না যে বিএনপি এই ব্যাপারে প্রোটেস্ট করে, বিএনপি প্রতিরোধ করে যে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না। কারণ আমরা পঞ্চগড়ে দেখেছি বিএনপি নেতাকে আওয়ামী লীগ অফিস করে দিচ্ছে। এই যে বিএনপি ক্ষমতা পেয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য শতভাগ প্রচেষ্টা করছে, এইটা যদি বিএনপি করতেই থাকে তাহলে শুধুমাত্র যে আমরা ভুগবো, শুধুমাত্র যে আমাদের জানের উপরে ভূমিকার ব্যাপারটা এরকম না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, আওয়ামী লীগ ফেরার পরে আমাদের আগে কিন্তু বিএনপিকে টার্গেট করবে। তারেক রহমানের এটা বোঝা উচিত
এই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট তাকে মেরে, তাকে আহত করে এই দেশ থেকে লন্ডনে 17 বছর নির্বাচন দিয়েছিল। তার মা এই মাটির আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করে, আমি স্পষ্ট বলছি, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করে তাহলে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করবে। বেগম খালেদা জিয়া এই মাটির আপসীর নেত্রী। আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে হচ্ছে আপনি বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই, যে আপসীর সংগ্রাম, সেটার সঙ্গে আপনি বেইমানি করবেন। সুতরাং বিএনপির নেতাকর্মীরা বিএনপির সঙ্গে বেইমানি করবেন কিনা আপনারা ভেবে দেখেন। এখানে একটা মজা আছে, বিএনপির সবাইকে আসলে বিএনপি ব্যাপারটা কি দেখেন, বিএনপির এখন আপনারা যাদেরকে বিএনপি দেখেন ছাত্র দেখেন সবাই আবার বিএনপি না, এরা অনেক আছে ভাড়াটিয়া। এখন বিএনপি ক্ষমতায় বলে সে বিএনপি, দুদিন পর আবার যে ক্ষমতা আসবে সে তার। আমি কেন তারেক রহমানকে বলবো বা ছাত্রদলের সভাপতি রাকিব ভাইকে বলবো, দয়া করে আপনার ছাত্রদলের ছাত্রদলই রাখেন, ভাড়াটিয়াদেরকে রাখেন না, তারা আপনার ইজ্জত করতে হবে। তারেক রহমানকে এটাই বলবো, বিএনপির মধ্যে আসলে বিএনপি রাখেন, এরা আপনার ইজ্জত করতে হবে, সারা থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন। তো ফলত এই আওয়ামী লীগের অফিস টফিস খোলা হচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু আমরা বলতে চাই যে বিএনপি যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্ল্যাঙ্ক চেক দেয়, তারপরে ছাত্র শক্তি আওয়ামী লীগের বিচারের দাবিতে মাঠে থাকবে। বিচার ছাড়া